দেশের বাজারে টানা ২ দিনে স্বর্ণের দাম ভরিতে ৫,১৩২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। সোমবার ২,৯১৬ টাকা বাড়ানোর পর এক ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২,২৭,৮৫৬ টাকা হয়েছে। ২১ ক্যারেটের ভরি ২,১৭,৫৩৪ টাকা, ১৮ ক্যারেট ১,৮৬,৪৪৯ টাকা ও প্রতি ভরি সনাতন স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১,৫৫,৪২৩ টাকা। গেল বছর দেশের বাজারে এক ভরি স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৮৬,০০০ টাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। এবার স্বর্ণ রাজনীতি নিয়ে আলোচনা করব, আর এজন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিজের গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। ডক্টর মাহফুজ কবির, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমরা প্রতিবেদনে দেখছিলাম ডলারের একক আধিপত্য কমাতে স্বর্ণ কেনার প্রবণতা কিন্তু বাড়ছে, বাংলাদেশও সেদিকে এগোচ্ছে। বিষয়টি কিভাবে দেখেন আপনার অর্থনীতিবিদরা? আমি মনে করি যে এটা একটা ইতিবাচক সিদ্ধান্ত যদি বাংলাদেশ ব্যাংক নেয় এবং স্বর্ণের মজুদটা বাড়ায়, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে এটা রিজার্ভ হিসেবে ভালো। ইতিমধ্যে আমাদের যতটুকু মজুদ রয়েছে এর মধ্যে আসলে তার সঙ্গে আর কিছু সংযুক্ত করা উচিত ছিল। তার কারণ আমরা তো দেখছিলাম যে গত ২ বছর ধরে কীরকম করে একটা মূলত উত্থানই হচ্ছে, পতন খুব একটা হচ্ছে না, এবং সেটি আরও বাড়বে সামনের দিনগুলোতে। এবং ইতিমধ্যে যে প্রজেকশনটা এসছে সেটা অনুযায়ী প্রায় ৪,৯০০ ডলার হতে পারে পার আউন্স আর কি স্বর্ণের দাম বিশ্ববাজারে। কিন্তু এখন যে ট্রেন্ডটা দেখতে পাচ্ছি, আজকে এই একটু আগে যেটা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে আমরা দেখলাম যে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪,৪৫৭ ডলার হয়েছে, এবং এটা কিন্তু ঊর্ধ্বমুখী অনেকটাই, মানে প্রতি সেকেন্ডে এটার দাম কিছুটা করে বাড়ছে। তো এই অবস্থায় সারা পৃথিবী যেহেতু প্রতিযোগিতায় নেমে গেছে, আমি মনে করি যে এটা একটা লাভজনক বিনিয়োগ। তার কারণ রিজার্ভ যখন আমরা রাখবো, তার মানে ইকুইভ্যালেন্ট কিন্তু আমাদের যে ডলার সেটাও কিন্তু বেড়ে যাবে। সুতরাং এই অবস্থায় মনে করি যে যদি পারা যায় তাহলে এখনই আসলে এই স্বর্ণ কিনে ফেলা উচিত। তার কারণ যত আমরা দেরি করবো তত কিন্তু দাম বেড়ে যাবে, অন্য দেশগুলো কিন্তু সেটা নিয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে বাংলাদেশ তাদের মোট রিজার্ভের মাত্র ৬% রেখেছে, সেটি কি পর্যাপ্ত কিনা আপনার কাছে কি মনে হয়? না, আসলে এখন তো স্বর্ণ কেনাটা ভালো আর কি। যদিও ডলারেও আমাদের অর্থ রাখতে হবে, তার কারণ আমদানি ব্যয় সেটা মেটাতে হবে। আবার বিশেষ করে যে আমাদের ব্যবসা বাণিজ্য আর আমাদের যে ক্রিটিক্যাল যে ইম্পোর্টগুলো রয়েছে, বিশেষ করে আমাদের যে আরএমজি সেক্টর, যেটা আসলে রপ্তানিমুখী খাত, এবং একই সঙ্গে আমাদের যে পেট্রোলিয়াম ইম্পোর্ট, ফুড ইম্পোর্ট, মেডিসিন ইম্পোর্ট, তো এই জায়গাগুলোতে আমাদের আসলে রাখতে হবে টাকা রেখে, তারপরে যতটা পারা যায় ততটা হচ্ছে আমাদের আসলে স্বর্ণে বিনিয়োগ করতে হবে। শুধুমাত্র স্বর্ণ নয়, আমি মনে করি যে অন্যান্য যে সমস্ত মূল্যবান ধাতু রয়েছে, বিশেষ করে যে আমরা কিন্তু প্লাটিনামের কথাও চিন্তা করতে পারি, ওটারও কিন্তু দাম বাড়ছে। সুতরাং আমরা যতটুকু সম্ভব যদি আমরা এইভাবে একটু বিনিয়োগটা করতে পারি, বিশেষ করে যে স্বর্ণের বাজারটা এখন খুবই প্রতিযোগিতামূলক, সব দেশই চাচ্ছে আসলে এখন স্বর্ণ কিনতে। তো এই অবস্থায় আমরা যদি সিকিউর করতে পারি তাহলে সেটা আমাদের রিজার্ভের জন্য একটা হেলদি অ্যাডিশন হবে। যদি আমরা এটা আরও বাড়াতে চাই, মানে অর্থনৈতিক কোন সূচকগুলো আমাদের আসলে মাথায় রাখা উচিত, বাংলাদেশ ব্যাংকের মাথায় রাখা উচিত? না, এক্ষেত্রে যে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটিটা সবচেয়ে ইম্পর্টেন্ট। মানে আমাদের এখানে স্থিতিশীলতায় কোনোভাবেই আসলে হাত দেওয়া যাবে না। মানে এখানে এমনিতে একটু মূল্যস্ফীতিটা বেশি আছে এই মুহূর্তে, আর আমরা গতকালকে খবর পেলাম আর কি যে মূল্যস্ফীতি কিন্তু কিছুটা বেড়েছে ডিসেম্বর মাসে, এবং সামনের দিনগুলোতে যেন মূল্যস্ফীতি না বাড়ে সেটা একটু চিন্তা করতে হবে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে এই স্বর্ণের দাম বাড়লে কিন্তু আবার যেটা হবে যে বাংলাদেশের যে স্বর্ণশিল্প সেটার উপরে কিন্তু একটা ইম্প্যাক্ট তৈরি হবে। ইতিমধ্যে এখানে কিন্তু বিক্রি অনেকটাই কমে গেছে, বিশেষ করে জুয়েলারির যে মার্কেটটা সেখানে সেলসটা কমে গেছে, এবং আমরা এর মধ্যে চিন্তা করছিলাম যে আমরা গ্লোবাল মার্কেটের সাপ্লায়ার হব। আমাদের এখানে রিফাইনারি তৈরি হবে, যে স্বর্ণ পরিশোধনাগার, সেখানে কিন্তু প্রায় ৫-৬ হাজার কোটি টাকার একটা সিন্ডিকেট ফাইন্যান্সিংয়ের ব্যবস্থাও হয়েছিল। ইতিমধ্যে আমরা স্বর্ণ নীতি তৈরি করেছি, তো সেটাও কিন্তু খুবই ফেভারেবল। কিন্তু এর মধ্যে যেহেতু দাম হু করে বেড়ে গেছে বিশ্ববাজারে, তার ফলে আমরা সোর্সও করতে পারছি না, এবং সেইভাবে আমাদের যে স্বর্ণ শিল্পটাকে তার করাতে পারছি না। তো এই অবস্থায় আমি মনে করি যে যেন এই স্বর্ণ শিল্পের তেমন কোনো ক্ষতি না হয়, এবং একই সঙ্গে আমাদের যাতে হেলদি একটা রিজার্ভ তৈরি হয় গোল্ডের, তো এই বিষয়টা একটু ব্যালেন্সে রেখে, এবং একই সঙ্গে আমাদের যে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, মূল্যস্ফীতি, সেগুলোকে মাথায় রেখে আমি মনে করি যে এই বিষয়টা খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। সেটি তো নিশ্চয়ই ঠিক আছে, কিন্তু একটি ব্যাপার আলোচনার ভিতরে চলে আসে। আমাদের যে রিজার্ভ হিসেবে স্বর্ণ রাখা, তার অধিকাংশই 14 টনের 12 টনই ব্যাংক অফ ইংল্যান্ডে রাখা। এইটির সুবিধা কি ঝুঁকি কি আছে আসলে? না, এখানে আমি মনে করি না যে ঝুঁকি আছে, কারণ ব্যাংক অফ ইংল্যান্ডটা খুবই একটা ট্রাস্টওয়ার্দি একটা জায়গা, এবং সারা পৃথিবীর অনেক দেশই কিন্তু আসলে ব্যাংক অফ ইংল্যান্ডে তাদের জমা রেখেছে স্বর্ণ। আর এখানে আসলে আমাদের এখানে কোনো রকমের নিরাপত্তা ঝুঁকি নেই, এটা সবচেয়ে বড় একটা বিষয়। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে এটা কিন্তু বাংলাদেশের সঙ্গে যে ইউকের যে একটা সম্পর্ক, সেই সম্পর্কের একটা বিষয়।
এবং সেখানে যেহেতু এটা খুব সিকিউর অবস্থাতে থাকবে, আর যে কোনো সময় চাইলে আমরা কিন্তু এটাকে ডলারে কনভার্ট করতে পারবো। তো এটা একটা বিষয় আছে, মানে অন্য কোনো জায়গাতে থাকলে তো সেটা খুব রেডিলি কনভার্ট করা যাবে কিনা সেটা একটা চিন্তার বিষয়। আর বাকি যে স্বর্ণ যতটুকু আমরা নিব, যদি আমরা কিনি খুব দ্রুত, তাহলে সেই ক্ষেত্রে ওইটাও আমরা হয়তো ব্যাংক অফ ইংল্যান্ডই রাখতে পারি। আর মার্কিন যুক্তরাষ্ট্রের যেটা আছে আমাদের, তো সেখানে তো আমাদের যে ডলার মজুদ আছে, তো আমরা ব্যালেন্স করতে পারি যে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকবে আমাদের ডলার, আর অন্যদিকে হচ্ছে ব্যাংক অফ ইংল্যান্ডেও যদি গোল্ড থাকে, তাহলে এটা মোটামুটি একটা ব্যালেন্স তৈরি করবে আমাদের জন্য। এক্ষেত্রে যদি এই যে স্বর্ণের রিজার্ভের দামের সাথে একটা তারতম্য আপনি যেটা বলছিলেন, যদি হুট করে দাম কমে যায় আমরা কি ঝুঁকিতে পড়বো? না, স্বর্ণের দাম আসলে কমে না। এটা আপনি একটু খেয়াল করলে দেখবেন যে গত 20 বছরে কিন্তু স্বর্ণের দাম শুধুই বেড়েছে, এবং সেই মানে বৃদ্ধিটা কিন্তু খুবই সিগনিফিক্যান্ট। এবং আমরা দেখতে পেয়েছি যে এই কোভিডের মতো একটা সময় যখন সারা পৃথিবীর অর্থনীতি থেমেছিল, ওই সময় কিন্তু হু হু করে এই স্বর্ণের দাম বেড়ে গেছে। এবং আমরা তো দেখতে পাচ্ছি যে এখন কিন্তু নতুন করে একটা কিন্তু টেনশন তৈরি হয়েছে এই ল্যাটিন আমেরিকাতে। অন্যদিকে যে মানে মধ্যপ্রাচ্যের যে অর্থনীতি, সেখানেও কিন্তু পুরোপুরি স্থিতিশীলতা আসেনি, নতুন নতুন টেনশনের জায়গা আছে। এবং এটি ছাড়াও রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনো সমাপ্তির দিকে যায়নি, এবং এই যুদ্ধ শেষ যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আবার নতুন করে বিশ্ব অর্থনীতিতে কিন্তু ডিমান্ড বেড়ে যাবে, একদিকে ডিমান্ড। তো এই অবস্থায় আসলে ইন্ডাস্ট্রিয়াল যে ডিমান্ড, সেখানে তো আসলে স্বর্ণের ব্যবহার হয়, মানে বিশ্বে যে সমস্ত পণ্যের প্রবাহ, সেখানে যে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স, তো ওই জায়গাতে কিন্তু স্বর্ণের ব্যবহার আছে। তো যার ফলে তখনও কিন্তু আবার নতুন করে স্বর্ণের চাহিদা বাড়বে। তার মানে হলো যে একদিকে দেশগুলো যে এই স্বর্ণের মজুদ বাড়াচ্ছে, অন্যদিকে ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড, তো এই দুটো মিলে আমার কাছে মনে হয় যে সামনের দিনগুলোতে স্বর্ণের দাম আরও বেড়ে যেতে পারে। সুতরাং এখনই সময় যে আমরা যদি রিজার্ভটা রাখি, তাহলে সেক্ষেত্রে এটা আমাদের জন্য একটা ভালো একটা ম্যাক্রো ইকোনমিক হিসেবে আসবে। রিজার্ভ হিসেবে স্বর্ণ যদি বাড়ে, আরও যদি বাড়ানো হয়, তাহলে আমাদের মুদ্রা অর্থাৎ টাকা কি শক্তিশালী কিংবা দুর্বল হওয়ার কোনো বিষয় প্রাসঙ্গিক কিনা? এই মুহূর্তে আসলে টাকাটাকে স্টেবল রাখতে হবে, এবং এইটা কিন্তু খুব একটা বড় ট্রিক যেটা আসলে বাংলাদেশ ব্যাংক ফলো করছে। অনেকে হয়তো ভুল বুঝছে এটাকে নিয়ে, যে ইতিমধ্যে বাংলাদেশের টাকা শক্তিশালী হতে পারতো, তার কারণ রিজার্ভে আমাদের যে ডলার, সেটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। কিন্তু বাংলাদেশ ব্যাংক যেটা করেছে, সেটা হলো একটা রেঞ্জের মধ্যে রেখেছে, যে যদি দাম বেড়ে যায় হয়তো ডলারের, তাহলে সেই ক্ষেত্রে যেন বাংলাদেশের টাকা এফেক্টেড না হয়, আবার যদি কমে যায় তাহলে সেই ক্ষেত্রেও যেন এফেক্টেড না হয়। তো সুতরাং এটা ন্যারো রেঞ্জের মধ্যে আছে, এবং যখনই ডলারের সাপ্লাইটা বাড়ছে, তখন কিন্তু বাংলাদেশ ব্যাংক সেই টাকাটা মানে টাকা দিচ্ছে, কিন্তু ডলার কিনে নিয়ে যাচ্ছে ওপেন মার্কেট অপারেশনের মাধ্যমে। এইভাবে করছে। তো সুতরাং আমি মনে করি যে বাংলাদেশের যে টাকার সেই মানটা এখনই শক্তিশালী হওয়াটা আসলে দেশের অর্থনীতির জন্য অতটা ভালো হবে না। তো সুতরাং আমাদের ডলারের রিজার্ভটা বা আমাদের যে ফরেন কারেন্সি রিজার্ভটা, সেটা বেড়ে যাক আরও সিগনিফিক্যান্টলি, তারপরে তখন দেখা যাবে। কিন্তু আপাতত আমাদের স্বর্ণটা আমি মনে করি যে বাংলাদেশের রিজার্ভের জন্য একটা স্ট্রেংথ হিসেবে আসবে। স্বর্ণ আর টাকার যে রিজার্ভ, অর্থাৎ এই ডলারের রিজার্ভ, সেটির ভারসাম্য কিভাবে হতে পারে? যদিও আমি বলেছিলাম, প্রতিবেদনও দেখেছি, আমাদের প্রতিবেদক জানিয়েছেন 6% রিজার্ভ স্বর্ণ। ভারসাম্যটা কত শতাংশ হলে আপনার কাছে যুক্তিযুক্ত মনে হয়? না, এটার কিন্তু সেরকম কোনো গোল্ডেন রুল নেই। হ্যাঁ, আগে যেটা ছিল যে সবসময় এই যে এটাকে কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ডে রাখা হতো, ডলারের কিন্তু একটা ইকুইভ্যালেন্ট গোল্ড স্ট্যান্ডার্ড ছিল, কিন্তু 1970-এর দিকে আর কি এই মার্কিন যুক্তরাষ্ট্র এই গোল্ড স্ট্যান্ডার্ড থেকে বের হয়ে আসে। এখন এরপরেও গোল্ড স্ট্যান্ডার্ডটা খুবই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতো, কিন্তু এখন কিন্তু সেরকম করে সেরকম যেহেতু বলা নেই, এবং একই সঙ্গে যেহেতু স্বর্ণের মানটা শক্তিশালী হচ্ছে, সুতরাং এটাই তো একটা ইন্ডিকেটর যে আসলে ওইদিকে আমরা যতটুকু যেতে পারি ততটুকু ভালো। তো এখন আমার মনে হয় না যে খুব বেশি যাওয়ার সুযোগও রয়েছে, তার কারণ আমরা যদি বেশি পরিমাণে আসলে স্বর্ণ কিনে রাখি, তাহলে আমাদের প্রয়োজনের সময় কিন্তু তখন আর ডলারটা পাবো না। সুতরাং আমাদের যেটা একটা সেফ যে রেশিও, যদি আমরা মনে করি যে না আরও 1-2 বিলিয়ন ডলারের আমরা স্বর্ণ কিনতে পারি, তাহলে সেটা কিনে ফেলা উচিত। তার কারণ প্রতি বছরই তো আমাদের অ্যাড হচ্ছে বেশ বিপুল পরিমাণে ডলার। তো সুতরাং এই অবস্থায় ডলারটা ফেলে না রেখে আমরা যদি কিছুটা বিনিয়োগ করি স্বর্ণে, তাহলে সেক্ষেত্রে এটা আমাদের জন্য ভালো। একেবারে শেষ প্রশ্ন করতে চাই, ভূ রাজনৈতিক যে অর্থনীতি, রাজনৈতিক পরিস্থিতি, সেক্ষেত্রে বাংলাদেশ কি স্বর্ণকে দীর্ঘমেয়াদী সম্পদ হিসেবে মনে করতে পারে? মানে সারা পৃথিবীতে তো অনিশ্চয়তা বাড়ছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে হুমকি বাড়ছে, এবং অনেক সময় যে যুদ্ধ বিগ্রহ এগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। তো এই অবস্থায় স্বর্ণটা সেফ, এবং সবসময় দেখা গেছে যে যখন টেনশন ছিল, যখন যুদ্ধ বিগ্রহ ছিল, তখন কিন্তু স্বর্ণের দাম বেড়েছে, কোভিডের সময় স্বর্ণের দাম বেড়েছে। সুতরাং সামনের দিনগুলোতে আমরা মনে করছি যে হয়তো যদি টেনশনগুলো বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে আসলে স্বর্ণের দাম বেড়ে যাবে, এবং একই সঙ্গে যদি ডলারের কোনো ফল না করে মানে এক্সচেঞ্জ রেট, তাহলে সেক্ষেত্রে তারপরেও স্বর্ণটা ভালো। আর যদি ডলার অনিশ্চিত হয়ে যায় সেখানকার এক্সচেঞ্জ রেট, যেটা এখন দেখতে পাচ্ছি আমরা যে ডলার ডিমান্ডটা কিন্তু কমে গেছে, তো এই অবস্থায় আমি মনে করি যে এখনকার জন্য আসলে স্বর্ণ কিছু কিনে রাখা ভালো। 1-2 বিলিয়ন ডলার ইজিলি আমরা সেফলি কিনতে পারি স্বর্ণ, এবং আস্তে আস্তে যেন আমরা স্বর্ণের মজুদটা বাড়াই, তার কারণ ওটা সেফ।
সবসময় ইতিহাসে সেফ ছিল এবং বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি যে বড় বড় যে সাম্রাজ্য তাদের কিন্তু শক্তির ভিত্তি ছিল কিন্তু স্বর্ণ। তো এখনো সেই স্বর্ণের গুরুত্ব রয়েছে, সুতরাং আমরা ইজিলি স্বর্ণে বিনিয়োগ করতে পারি। অনেক ধন্যবাদ, আমরা তেমনটি প্রত্যাশা করব। দর্শক, স্বর্ণের ভূ রাজনীতি নিয়ে আমাদের সঙ্গে আলোচনার জন্য যুক্ত হয়েছিলেন ডক্টর মাহফুজ কবির।